ইরানের ক্ষমতার করিডোরে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন। কিন্তু এই আলোচনার পর্দার আড়ালেই আছে একটা গোপন আর অত্যন্ত শক্তিশালী বাহিনী, যারা শুধু ইরানের না বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন এই জটিল খেলার গভীরে ঢোকা যাক। শুরুতেই একটা বিস্ফোরক তথ্য দিই। একটা সাম্প্রতিক রিপোর্ট বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার নিজের সম্ভাব্য গুপ্ত হত্যার মতো একটা চরম পরিস্থিতির জন্যও প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। যখন একটা দেশের সর্বোচ্চ নেতাই নিজের জীবন নিয়ে এতটা ভাবেন, তখন বোঝাই যায় পরিস্থিতি আসলে কতটা গুরুতর। কিন্তু হঠাৎ করে এমন প্রস্তুতির দরকার পড়ল কেন? আসলে এর পেছনে মূল কারণ হল আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের লাগাতার বাড়তে থাকা টেনশন। তেহরানের যারা শীর্ষ নেতৃত্বে আছেন তারা ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে যেতে পারে, তাই আগেভাগেই নিজেদের ঘর গুছিয়ে রাখার কাজটা শুরু করে দিয়েছেন। আর এই যে একটা হাই রিস্ক সিচুয়েশন, সেটার কারণেই তেহরান একটা বিশেষ জরুরি প্ল্যান তৈরি করেছে। তারা শুধু সামরিক হামলা বা গুপ্ত হত্যার কথাই ভাবছে না, ভাবছে যে যুদ্ধের সময় যদি দেশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙেও পড়ে, তাহলেও শাসন ব্যবস্থা যাতে এক মুহূর্তের জন্য অচল না হয়ে যায়। তাহলে প্রশ্ন হল, কি সেই বিশেষ ব্লুপ্রিন্ট যা এরই মধ্যে চালু হয়ে গেছে? মূল চিন্তাটা হল, যদি সর্বোচ্চ নেতা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হঠাৎ করে সরে যান বা সরিয়ে দেওয়া হয়, তাহলে রাষ্ট্র কিভাবে টিকে থাকবে? এই প্ল্যানটার মূল 4টা দিক আছে। প্রথমত, প্রত্যেকটা বড় পদের জন্য শুধু একজন নয়, একাধিকজনকে ঠিক করে রাখা হয়েছে, যাতে একজন না থাকলে সঙ্গে সঙ্গে অন্যজন দায়িত্ব নিতে পারে। দ্বিতীয়ত, লক্ষ্য হল চরম বিপদের মুহূর্তে যেন ক্ষমতার লড়াই বা কনফিউশন তৈরি না হয়। তৃতীয়ত, রাষ্ট্রের মূল কাঠামোটা যেন কোনোভাবেই না ভাঙে। আর সবশেষে, এমন কয়েকজন কর্মকর্তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে সেন্ট্রাল কমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা নিজেদের মতো করে কাজ চালিয়ে যেতে পারেন। আর এই পুরো জটিল প্ল্যানটা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে, আলী লারিজানি। তিনি একাধারে একজন ঝানু রাজনীতিবিদ, আবার ইরানের নিরাপত্তা ব্যবস্থারও খুব প্রভাবশালী একজন ব্যক্তি। আর তার এই পরিচয়টাই আমাদের গল্পের আসল জায়গায় নিয়ে যাচ্ছে। আলী লারিজানির ব্যাকগ্রাউন্ড ঘাটলেই আমরা পৌঁছে যাই ইরানের সেই প্রতিষ্ঠানের কাছে, যাই পুরো সিস্টেমের ভিত্তি। এর নাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, বা সংক্ষেপে IRGC। এটাকে ইরানের রেগুলার আর্মির সমান্তরাল আর একটা বিশাল শক্তি বলা যেতে পারে। এখন এই IRGCরও একটা স্পেশাল উইং আছে, যেটা কিনা সবচেয়ে গোপন আর মারাত্মক। এর নাম হলো কুদস ফোর্স। এদের মূল কাজ হল ইরানের বর্ডারের বাইরে সিক্রেট অপারেশন চালানো আর বিশ্বজুড়ে ইরানের প্রভাব বাড়ানো। এই তুলনাটা কুদস ফোর্সকে বোঝার জন্য একদম পারফেক্ট। ভাবুন তো, এটা এমন একটা অর্গানাইজেশন যা একই সাথে CIA এর মতো গোয়েন্দাগিরি করে তথ্য জোগাড় করে, আবার জয়েন্ট স্পেশাল ফোর্সের মতো সেই তথ্যের ভিত্তিতে নিজেরাই অ্যাকশনে নেমে পড়ে। এই ডাবল রোলটাই এদের এতটা ভয়ঙ্কর করে তুলেছে। ইরানের ক্ষমতার গঠনটা অনেকটা আইসবার্গের মতো। আমরা ওপরে যা দেখি, মানে প্রেসিডেন্ট বা নির্বাচিত সরকার, সেটা সামান্য অংশ মাত্র। আসল ক্ষমতাটা লুকিয়ে আছে জলের নিচে, আর সেটা হলো সর্বোচ্চ নেতা এবং IRGCর মতো প্রতিষ্ঠানগুলো। একেই বলে ডিপ স্টেট, আর কুদস ফোর্স হল এই ডিপ স্টেটের সবচেয়ে ধারালো অস্ত্র। অবাক করার মতো ব্যাপার হল, এই যে বিশ্ব কাঁপানো একটা ফোর্স, তাদের সদস্য সংখ্যা কিন্তু খুব বেশি না, মেরে কেটে 1000-5 মানে সংখ্যায় কম হলেও তাদের প্রভাব আর কৌশল যে কোনো বড়সড় আর্মিকেও চ্যালেঞ্জ করতে পারে। কুদস ফোর্সের কাজের পরিধি কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থেমে নেই। তাদের নেটওয়ার্ক আর অপারেশনের ছাপ ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন মহাদেশে। এই স্লাইডটা দেখলে তাদের কাজের ধরনটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারা সরাসরি নিজেরা লড়াই করাচ্ছে প্রক্সি, অর্থাৎ বন্ধু সংগঠনগুলোর মাধ্যমে কাজ করতে বেশি পছন্দ করে। যেমন লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস বা ইয়েমেনের হুথি। এই সব গ্রুপকেই অস্ত্র, টাকা আর ট্রেনিং দিয়ে নিজেদের স্ট্র্যাটেজিক গোলগুলো অ্যাচিভ করে কুদস ফোর্স। এদের ইতিহাস কিন্তু অনেক পুরনো আর বেশ অ্যাকশন প্যাকড। যেমন ধরুন, 90-এর দশকে বসনিয়ার যুদ্ধে তারা মুসলিমদের সমর্থন দিয়েছে। আবার 2000-এর দশকে ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে বিদ্রোহীদের এমন সব মারাত্মক অস্ত্র সাপ্লাই করেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর রিসেন্টলি সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখার পেছনেও এদেরই মূল ভূমিকা ছিল। তাদের কাজ যে কতটা গোছানো, সেটা এই টেবিলটা দেখলেই বোঝা যায়। দেখুন, ওরা পুরো পৃথিবীকে কয়েকটা জিওগ্রাফিক্যাল জোনে ভাগ করে নিয়েছে, আর প্রত্যেকটা জোনের জন্য আছে আলাদা আলাদা টিম। মানে এটা কোনো সাধারণ মিলিশিয়া গ্রুপ নয়, বরং একটা হাইলি অর্গানাইজড গ্লোবাল ফোর্স। এবার সব টুকরোগুলোকে একসাথে জোড়া যাক।
চলুন বোঝার চেষ্টা করি খামেনির উত্তরাধিকারের এই প্ল্যানটা কেন শুধু ইরানের ভেতরের ব্যাপার নয়, বরং এটা একটা গ্লোবাল কনসার্ন। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল ব্যাপারটা। কুদ্দুস ফোর্সের মতো একটা ভয়ঙ্কর শক্তিশালী বাহিনী, যার নেটওয়ার্ক বিশ্বজুড়ে। তারা দেশের প্রেসিডেন্ট, পার্লামেন্ট বা আর কারো কাছে নয়, সরাসরি শুধুমাত্র একজনের কাছে রিপোর্ট করে, আর তিনি হলেন সর্বোচ্চ নেতা। এই ব্যাপারটা একজন বিশেষজ্ঞ আলী ভায়েজ খুব সুন্দরভাবে বলেছেন। তার মতে সর্বোচ্চ নেতাই হলেন পুরো সিস্টেমের মেইন ড্রাইভিং ফোর্স আর ফাইনাল ডিসিশন মেকার, তার কথাই আইন। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো খামেনির পর যেই এই পদে বসবেন তিনি শুধু একটা দেশের নেতাই হবেন না, তিনি হবেন কুদুস ফোর্সের মতো একটা গ্লোবাল শ্যাডো আর্মির কমান্ডার ইন চিফ। তিনি ঠিক করবেন মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ইরানের নেক্সট মুভ কী হবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যে একজন ব্যক্তি পুরো সিস্টেমটাকে ধরে রেখেছেন, তার হঠাৎ অনুপস্থিতি কি ইরানে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি করবে? আর সেই শূন্যতা কি পুরো মধ্যপ্রাচ্যকে আরও ভয়ঙ্কর এক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে? এই উত্তরটা এখনও ভবিষ্যতের হাতে।